যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পাচ্ছেন আমার ভাই বসা আছেন অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক এবং জাতিসংঘের সদর দপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ডক্টর সেলিম জাহান। আমার ডানে রয়েছেন মামুন রশিদ, অর্থনীতির বিশ্লেষক, তিনিও শিক্ষকতা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের পথে বাংলাদেশ, কিন্তু সামনে কী কী, নির্বাচনকে সামনে রেখে কী কী চ্যালেঞ্জ আপনারা দেখেন ডক্টর সেলিম জাহান? একটা তো হচ্ছে রাজনৈতিক ব্যাপার, যে রাজনৈতিক একটা উত্তরণের কথা সবাই বলছে, এবং সবাই সাধারণ মানুষের পরিপ্রেক্ষিত থেকে যদি বলি, তো সবাই চাচ্ছে যে একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং মানুষের মনে প্রত্যাশা যে নির্বাচন হলে হয়তো তাদের জীবনে নানান দিক থেকে একটা স্বস্তি ফেরত আসবে। কিন্তু যেটা আমাকে ভাবিত করে রাজনৈতিক দিক থেকে, অন্য সব কথা বাদ দিলেও, যে ইদানিং সময়ে আমরা যেন সহিংসতার একটা সংস্কৃতির বিস্তার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কারণ। তো এখন এই সহিংসতা ব্যাপারটি যদি এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়কালের মধ্যে সহিংসতা যদি বিস্তার লাভ করে বিভিন্ন দলের মধ্যে বা বিভিন্ন নির্বাচন প্রক্রিয়ায়, তাহলে সাধারণ একজন নাগরিক হিসাবে আমি শঙ্কিত হই। আমি চাই ভালোটা হোক, কিন্তু আমি এটাও বাস্তবতাটাকে মেনে নিই যে একটা সহিংস পরিবেশ চারদিকে আছে। এটা গেল রাজনৈতিক দিক থেকে। সামাজিক দিক থেকে আমি মনে হয় যে একটা বিভাজন, একটা মেরুকরণ খুব বেশি হচ্ছে। তার কিছুটা আমাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাসের কারণে হচ্ছে, কিছুটা আমরা অত্যন্ত অসহনশীল হয়ে পড়েছি বলে আমার মনে হয়। সেই কারণে হচ্ছে যে না, আমরা অন্যের যে মতামত সেটার প্রতি শ্রদ্ধাশীল না। কেউ একটু ভিন্ন মত পোষণ করলেই আমরা মনে করি যে এটা বোধহয় শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে। তো এই যে একটা অসহনশীলতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ, এটার যে একটা অভাব, যেটা সামাজিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি, সেটাও এই যে নির্বাচন পরিপ্রেক্ষিত বা নির্বাচন হয়ে যাওয়ার পরে তার ফলাফলকে গণতান্ত্রিক উপায়ে মেনে নেওয়া রাজনৈতিক দলের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে, সেটা কতখানি হবে এটা প্রশ্নবিদ্ধ। আর তৃতীয় যে শেষ কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি। এবং স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই জানি যে অর্থনৈতিক দিক থেকে আমাদের টানাপোড়েন অনেক বেশি। আমরা অনেক সূচকের কথা বলতে পারি, অনেক প্রবণতার কথা বলতে পারি, কোথায় কোথায় ঘাটতি আছে তার কথা বলতে পারি, কোথায় কোথায় বিপজ্জনক অবস্থা অর্থনীতি রয়েছে সেটাও বলতে পারি। কিন্তু সব কিছু বাদ দিয়ে আমি যদি শুধু বলি যে একজন সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতাটা কী আছে, একজন সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতাটিকে আমি ৩-৪ দিক থেকে দেখি। একটা হচ্ছে যে প্রথম যে কথাটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কর্মনিয়োজনের ক্ষেত্রে আমরা খুব আশানুরূপ অগ্রগতি দেখিনি গত কয়েক মাসে। আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমানে সরকারি হিসেব মতে প্রায় ৩০ লক্ষ লোক বেকার, তাদের কোনো কাজ নেই, এবং সেই কাজ যদি না থাকে তাহলে পরে তাদের সংসার, তাদের দৈনন্দিন জীবন কী করে চলবে। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমে আসছে, কোথায়? এখনও 8% বেশি। ভারতে যেখানে মুদ্রাস্ফীতি 0.5%, আমি শ্রীলঙ্কার উদাহরণ দিই যে 2 বছরে 80% থেকে মুদ্রাস্ফীতি 1%-এর নিচে নেমে এসছে। মুদ্রাস্ফীতি কমে এসছে, চালের দাম কমেছে কি? কমেনি। এখন চালের দাম কিন্তু আমাদের যে ক্রয় ক্ষমতা বা একটা সাধারণ পরিবারের তার যে কুশল, তার যে ভালো থাকা, সেটা অনেকটাই নির্ভর করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চালের দাম কীরকম, এটা কমেনি। তৃতীয়ত, যারা ছোট ব্যবসায়ী নানান জায়গায় কোনো মতে তারা দিন গুজরান করার চেষ্টা করছেন, তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, চাঁদাবাজি চলছে। সেই সঙ্গে সঙ্গে যে ধরনের অনিশ্চয়তা একজন মানুষের অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করে, সেটার শিকার তারা হচ্ছে। আপনি যদি পরিবহনের কথা বলি, যে কাজে যাবেন, আপনার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবেন, অবরোধ একটা সংস্কৃতি, যেখানে রাস্তায় রাস্তায় অবরোধ আমরা নানান সময় দেখতে পাচ্ছি এবং কোনো রকম ঘোষণা ছাড়াই দেখতে পাচ্ছি। তো এই যে সাধারণ মানুষের যে বিপর্যস্ত হওয়ার একটা ব্যাপার অনবরত ঘটছে, তো সেইটার থেকে আমি মনে করি যে সাধারণ মানুষের জীবনে এখন স্বস্তি যে ব্যাপারটি, শান্তির ব্যাপারটি, একটা শান্তিপূর্ণ অবস্থানের যে ব্যাপারটি, সেটা কিন্তু
ক্রমান্বয়ে যেন তিরোহিত হয়ে যাচ্ছে। তো এইখানে আমি আপাতত শেষ করি। নিশ্চয়ই অর্থনীতির অনেক বড় বড় দিক থেকে, সামষ্টিক দিক থেকে প্রচুর সমস্যার কথা, প্রচুর অন্তরায়ের কথা, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। মামুন রশিদ। ধন্যবাদ। ডক্টর সেলিম জাহান তো শুধুমাত্র আমাদের শিক্ষক নয়, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ। তার কারণটি হচ্ছে যে বাংলায় অর্থনীতি চর্চা আমরা যে একটু একটু, আমি নিজেও ব্যক্তিগতভাবে সাহস করি, প্রণোদনা পেয়েছি, উৎসাহ পেয়েছি উনার। আমি যদি মনে করি, আমি অনেককে বলি যে বাংলা শিখতে হলে সেলিম জাহান পড়ো। জি, আমি ভালো বাংলা শিখতে সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এবং অত্যন্ত আনন্দিত আমি যে আজকে স্যারকে আবার স্যারের সাথে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে সমাজ, যেটা আমরা ইদানিংকালে, আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্তত বাংলাদেশে যেহেতু আছি, আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় আমাদের আসলে রাজনৈতিক অবক্ষয়, এবং সেইটা রাজনীতি প্রভাবিত যে অর্থনৈতিক যে গতিবিধি সেটাকেও প্রভাবিত করছে। যেমন শুধু জবাবদিহিতা বিষয়টি তো শুধু আসলে রাজনীতির বিষয় না। জবাবদিহিতা প্রথমে আসে থেকে যে একটা সলজ্জ বোধ থেকে, যেটা আমাদেরকে সমাজ শেখায় যে বড়দের সামনে মানে ধূমপান করা নিষেধ, কিংবা বড়দের সামনে বেয়াদবি করা নিষেধ। আমরা ছোটোবেলা দেখেছি মফস্বল শহরে সরকারি কর্মকর্তা যেহেতু বাবা ছিলেন, যে আমরা রেস্টুরেন্টও বসতাম না যেখানে আমাদের মানে বড়রা থাকতে কয়েকটা শ্রেণী বেশি সিনিয়র যারা তারা আসতে পারেন, এবং ওনারাও এভাবে মনে করতেন। মফস্বল শহরে আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনি কোথায় বড় হয়েছেন। আরেকটা জিনিস ছিল, আমার বোন মানে আমার বন্ধুরও বোন, মানে ওইগুলো, এই যে সামাজিক একটা অনুশাসন ছিল যে কিভাবে চলতো, সেটা তো ধ্বংস হয়েছে। এবং এইটার কারণেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে অনেকটা আলাদা করে ফেলেছি। আজকে হয়তো এটা আলোচ্য বিষয় না যে আমরা নামাজকে নামাজের জায়গায় নিয়ে গেছি। নামাজের যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, যেটা সমাজের ক্ষেত্রে প্রতিফলিত হওয়ার কথা, মিথ্যা না বলা, অন্যকে কষ্ট না দেওয়া, সমাজে অনাচার সৃষ্টি না করা, তাই না, মানুষের প্রতি দায়িত্ব পালন করা, সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রতিবেশী হোক, এগুলো কিন্তু সমাজের অংশ। তো সেই জিনিসগুলোর আলোকে যে উনি যথার্থই বলেছেন, জবাবদিহিতা, সহিংসতার একটা শঙ্কা, যা আমাদের ক্ষমতার পালাবদল কখনোই শান্তিপূর্ণভাবে করতে পারি নাই। এই কারণে দুঃখজনক হলো সত্য, আমরা গণতন্ত্রকে পছন্দ করি, কিন্তু আবার আমরা দেখি কেয়ারটেকার সরকার না হলে গণতন্ত্র যেহেতু স্থায়ী করতে পারছি না, ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণভাবে হচ্ছে না, ন্যূনতম পর্যায়ে সম্মানজনকভাবে হচ্ছে না। উনি আরেকটা কথা বলেছেন যে মেরুকরণ, এই যে মানে লেবাস লাগিয়ে দেওয়া কিংবা ব্র্যান্ডিং করে ফেলা, নেগেটিভ ব্র্যান্ডিং, তারপরে ট্যাগিং করা, এটা তো একটা চরম পর্যায়ে চলে গিয়েছিল। মানে আমরা তো এখানে আপনার অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করেছি, বাসায় বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের মধ্যে ওনারা অনেকেই বলছিলেন যে এইটাও দেখে যেতে হলো। তারপরে আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, যে এটা যে কতটুকু কষ্টের একটা বিষয়, যারা মুক্তিযুদ্ধে দেখেছে, যাদের পরিবারের দেখেছে যে কি পরিমাণ অত্যাচার অনাচার হয়েছিল ৭১ সালে পাক বাহিনী কর্তৃক কিংবা সামগ্রিকভাবে। এবং আমি আপনার অনুষ্ঠানে বলেছি যে এত কিছু জানতে হবে না মুক্তিযুদ্ধ বুঝতে গেলে, শুধুমাত্র যে প্রথম আলো গ্রামীণ ফোনের সৌজন্যে যে মুক্তিযুদ্ধের ৭১-এর চিঠি বের করেছে, ওখানকার ছোট্ট ছোট্ট চিঠিগুলো পড়লেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধ যে একটা জনযুদ্ধ ছিল। খুব খুব কান্না এসেছে, নীরবে অনেকে কেঁদেছেন, কিচ্ছু তো করা যেন যে ট্যাগিংয়ের ভয়ে, যে এবং সরকারের দুর্বলতায়, যে আমার মুক্তিযুদ্ধ, আমার ৭১, আমার বাঙালির আত্মপরিচয়ের যে একটা সন্ধান, একটা যে গন্তব্য, সেটা নিয়ে আমরা কথা বলতে পারছিলাম না। মানে মনে হচ্ছিল যে লিখবো, ছাপবে তো, কথা বলবো, শুনবে তো, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা, তারপর হচ্ছে যে সব কিছু হচ্ছে, কিছুদিন আগে আমাদের এই টিচার ছিলেন ইংরেজি সাহিত্যের খালিকুজ্জামান ইলিয়াস, উনি একটা সাক্ষাৎকারে খুব সুন্দর কথা বলেছেন, আমার খুব ভয় লেগেছে। আমি দুজন লোককে, মানে প্রথমত অধ্যাপক আব্দুল আবু সাইদ আমাদেরকে প্রায়ই বলেন যে আমরা যারা টাকার পিছনে ঘুরি, মানে প্রফেশনালি সাউন্ড হতে চাই, সাকসেস চাই, মাল্টিন্যাশনালে কাজ করেছি, এটা ওনাদেরকে অনেক সময় আমরা অ্যাভয়েড করি। কিংবা বেলেরি টেইলারের সাথে দেখা হলে ভাবি উনি এত সারা জীবন খালি সমাজের জন্য কাজ করলো, আমরা কি করলাম, কয়টা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। এবং লেটেস্ট খালিকুজ্জামান ইলিয়াস স্যারের ইন্টারভিউটা দেখলাম যে আমরা চাকুরি আর বৃত্তের পিছনে
আলাপ করছি, আমরা কি শিখছি পড়ছি না, কবে যে লাস্ট বইটা পড়েছি সেটা আমরা নিজেরাই বলতে পারবো না, আমাদেরকে জিজ্ঞেস করা হয় কার বইটা পড়লাম, পুরো বইটা পড়েছি কিনা, নাকি মলার দেখে, প্রচ্ছদ দেখে কিংবা পিছনের মলার দেখে কথা বলছি। এই যে সব কিছুই তংকাহি কেবলম, টাকা, কত টাকা দরকার। অনেক স্যাররা আমাদেরকে বলতেন যে বাবা কত টাকা দরকার তোমার, কিন্তু আমরা নিজেরও জানি না। অনেক ব্যবসায়ীরা আমাকে বলেন, বন্ধুরা, যে আসলে টাকার মেশিনের মধ্যে ঢুকে গেছি তো মামুন ভাই, নিজেও জানি না কেন টাকা বানাইতে চাই, কেন ব্যবসা করতে চাই, কত টাকা দরকার। তারপরে স্যার একটা মারাত্মক কথা বলেছেন, যেটাও সামাজিক অবক্ষয়ের জন্যই কিংবা অপরাপর রাজনৈতিক সরকারগুলোর জন্য দায়ী, সরকারগুলো এটার জন্য দায়ী, সেটা হচ্ছে ভিন্ন মতের প্রতি সম্মান। যে গণতন্ত্র একটা প্রধান কথা, স্যার তো মানব সম্পদ উন্নয়নের কাজে ছিলেন জাতিসংঘের, সেখানে যে উই এগ্রি টু ডিসএগ্রি, দ্যাট ইজ দ্য বেসিক প্রিএম্বল অফ ডেমোক্রেসি। যে আমি ডিসএগ্রি কেন করতে পারবো না এই জিনিসগুলোর জন্য, কথা বলা যাবে না। তারপর হচ্ছে পেশেন্স, ধৈর্য থাকা। মাই ডে উইল কাম, ইট ইজ নট মাই ডে, ইট ইজ নট মাই কাপ অফ টি, এই জিনিসগুলো মানতে পারা। এখন স্যার যেই আর চারটি কথা বললেন, সেটা হচ্ছে কর্মসংস্থান। নির্বাচনকে সামনে রেখে যে চ্যালেঞ্জগুলো দেখছেন সেগুলো দেখছি। তো প্রধান কথা হচ্ছে সহিংসতা, কারণ সবাই আশা করছে একটা নির্বাচন প্রয়োজন। আমরা ওইখানে বলেছি নির্বাচন নির্বাচন নির্বাচন, নির্বাচনটাকে সত্যিকার অর্থে যতটুকু, আমি ইনক্লুসিভ মানে সব পার্টির কথা বলছি না, মানুষ যাতে ভোট দিতে পারে। এবং নির্বাচন কেন্দ্রিক এখন যেটা দেখছি উৎসাহিত, যে সরকারের কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনকারী যে একটা রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করছে। দিস ইজ নট গুড সিমটম। আমাকে সাধারণ লোকেরা যারা মোটামুটি ব্যালেন্সড লোক তারাই বলছে এটা তো প্রয়োজন নাই। ইট ইজ গুড যে আমাদের রাজনৈতিক দলগুলা মোটামুটি নেতৃস্থানীয় ব্যক্তিরা মোটামুটি একটা ব্যালেন্স রক্ষা করতে পেরেছেন। কিন্তু এইভাবে যদি চলে, আবার যদি আমরা একই জিনিস দেখতে পারি, পায়ে ধরে সালাম করা, কোলাকুলি করা, আমি ছাড়া কেউ নাই, মাই ওয়ে আর হাইওয়ে, তাহলে তো আমরা কি পেলাম? তাহলে আমাদের কি দরকার ছিল এই সমস্ত আন্দোলনের? তারপরে আমাদের তিনটা জিনিস একটু চাপে পড়ে গেছে। একটা তো কর্মসংস্থান, স্যার তো বললেন, স্যারের বাসায় কর্মনিয়োজন, এবং কর্মসংস্থান যেহেতু হচ্ছে না, আমাদের আরেকটা মারাত্মক জিনিস সামাজিকভাবে হচ্ছে যে নারী, এই কর্মসংস্থান যেহেতু সংকুচিত হচ্ছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী। এই নারীর অগ্রগতি কিন্তু সামাজিক উন্নয়নের একটা প্রধান সূচক। যে সমস্ত দেশকে সভ্য দেশ বলি আমরা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, আমি যেহেতু কিছুটা সুযোগ হয়েছে ওদের অর্থনীতি নিয়ে স্টাডি করার, সেখানে দেখেছি তাদেরকে প্রধান নিয়ামক হচ্ছে নারী এগোতে পেরেছে কিনা ওই অর্থনীতিগুলোতে, এবং নারী কিভাবে মানে প্রতিষ্ঠিত অর্থনৈতিক ডিসিশন মেকিংয়ে, অর্থনীতির ফলাফল আনয়নে, সেই ক্ষেত্রে নারীর কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। এবং এখানে ধর্মকে এনে আরও অনেক কিছু আমরা দেখেছি, ক্রীড়া কৌশল করতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলকে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রপ্তানি, বিগত 5 মাসের রপ্তানি আয়টা কিন্তু বেশ ডাউনফল দেখতে পাচ্ছি আমরা আজকে একটি পত্রিকায় দেখলাম যে পুরো বছরব্যাপী 0.2% রপ্তানি হ্রাস পেয়েছে বছরব্যাপী, চিন্তা করলে মানে ক্যালেন্ডার ইয়ারে। সো এটা তো আমরা অনেক কষ্ট করে একটা রপ্তানিমুখী শিল্প করতে পেরেছি, এক্সপোর্ট লেড ইন্ডাস্ট্রি করতে পেরেছি, এটা কর্মসংস্থানের একটি প্রধান সূত্র বটে। তারপর আমাদের প্রবাসী আয়টাকে আমরা কিভাবে এখন ম্যানেজ করব, আমাদের যেহেতু অফিসিয়াল চ্যানেলে আমরা চ্যানেল করতে পেরেছি, এই জন্য প্রবাসী আয় বেড়েছে। আপনি দেখেছেন এই 3 বছরে সর্ববৃহৎ প্রবাসী আয় এসছে প্রায় $34 বিলিয়ন। তারপর আমাদের রাজস্ব আয় নিয়ে, রাজস্ব আয় আমাদের এত কম, এবং এইটা নিয়ে আমরা উদ্যোগ নিয়েছিলাম, উদ্যোগটা কিন্তু কিছুই করতে পারলাম না। মাঝখান দিয়ে বেশ কিছু মেধাবী ছাত্র তারা রাজস্ব বিভাগে যোগ দিয়েছিল, তারা চাকরি হারালো, তাদেরকে কেউ ওন করলো না এবং কাজটাও হলো না। সেখানে ব্যুরোক্রেসির মধ্যে যে ক্র্যাক ইতিমধ্যে ছিল, সেই ক্র্যাক এখনও কন্টিনিউ করছে, কিছুই করতে পারলাম না। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হতে যাচ্ছে নির্বাচনের পরপর, যে আমি একটি লেখাও লিখেছি অনুরোধিত হয়ে কিংবা আদিষ্ট হয়ে, যে আমরা যেই পরিমাণ তরুণ মানে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, চাকুরির জন্য তৈরি হচ্ছে, তাদের কর্মক্ষমতা কিংবা দক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, বাট রিয়েলিটি ইজ
আমাদের এই এডুকেটেড তরুণরা কর্মবাজারে প্রবেশ করছে। তো আমরা যদি তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি না করতে পারি অতি দ্রুত, তাহলে কিন্তু আবারও কিন্তু এই যে কিছু কিছু অনাচার সৃষ্টি হয়। কেন? কারণ ওগুলা বেকার, ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যখনই কোনো লুটপাটের সুযোগ দেখে সবাই যে ধরেন ইসলামী ছাত্র শিবির কিংবা হিজবুত তাহরির কিংবা ওই ধর্মভিত্তিক দলগুলোর লোক ছিল, প্রথম আলো কিংবা ডেইলি স্টার কিংবা ছায়ানট কিংবা উদিচি ভাঙ্গার কাজে, তা না। কিছু কিছু ওই বেকার তরুণ যাদের কোনো কাজ নেই, বিভিন্ন দেশে কিন্তু স্টাডিতে দেখা গিয়েছে স্ট্রিট অর্চিন যাদেরকে বলা হয়, তারাও কিন্তু এই সমস্ত অনাচারের মাঝখানে একটা বিরাট ময়ূর লুটপাটের মধ্যে জড়িত হয়ে যায়। সেক্ষেত্রে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি করা অনেক দিন তো একটা স্থবির অবস্থা বিরাজ করছে এই সরকারের সময়। তাদেরকে বেশি দোষ দিলেও হবে না, কারণ তারা তো সব দিক মিলিয়ে কাজ করা খুব টাফ। প্লাস হচ্ছে তাদের তো বৃহত্তর কোনো সাপোর্ট নাই। রাজনৈতিক দল তো একটা বিরাট বিরাট রাজনৈতিক দল, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের তো ওনারাই একে অপরের ভাই, আর সবাই হচ্ছে ওনাদের সমালোচক, এই পায় নাই, ওই পায় নাই, ওই পায় নাই। কিন্তু রাজনৈতিক দল তো সামগ্রিকভাবে সরকার এবং তার দলীয় কর্মকর্তাদের মাধ্যমে, কর্মচারীদের মাধ্যমে, কর্ম সহযোগীদের মাধ্যমে একটা ইকোসিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ডক্টর সেলিম জাহান, আপনি শুনছিলেন এবং আপনি সামষ্টিক অর্থনীতির কথা বলছিলেন যে ওই আলোচনাটা পরে করবেন। এই সঙ্গে আমি একটু যোগ করে যে ভেনেজুয়েলায় যা কিছু ঘটছে সেখান থেকেও আমাদের জন্য কি শিক্ষা আছে সেটাও যদি আলোচনার মধ্যে আপনারা দৃষ্টি আনেন। ভেনেজুয়েলায় যেটা ঘটছে সেটার তো দুটো বা তিনটে দিক আছে। একটা দিক হচ্ছে এটা নতুন কিছু না। নতুন কিছু না বলতে আমি বোঝাচ্ছি যে বেশ কিছুদিন যাবতই কিন্তু ভেনেজুয়েলাকে হুমকি দেওয়া হচ্ছিল যে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবে ইত্যাদি ইত্যাদি। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। একটা যে ঐতিহাসিক প্রেক্ষিতের একটা দিক হচ্ছে যে ভেনেজুয়েলায় বহুদিন যাবতই কিন্তু বামপন্থী সরকার বিরাজমান। ভেনেজুয়েলার সেখানে নির্বাচিত সরকার বামপন্থী হোক ডানপন্থী হোক যেভাবেই হোক জনগণের দ্বারা নির্বাচিত সরকার। অন্য একটি দেশের মধ্যে ঢুকে তার সরকার প্রধানকে তুলে নিয়ে সত্যিকার অর্থে তার নিজের দেশে এনে তারপরে তার বিচার আমি করব এবং সেই সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে এখন থেকে, আমার মনে হয় ইতিহাসে এ জাতীয় কোনো রকমের উদাহরণের আগে নেই। যে উদাহরণ আছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জন্য এটা নতুন কিছু না। পানামায় নরিয়েগার ক্ষেত্রে এটা হয়েছে, আমরা ইরাকে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে এটা দেখেছি, তার আগেও বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এই জাতীয় কাজ করেছে, কখনো তুলে নিয়ে এসেছে, কখনো সেখানে গিয়ে হত্যা করেছে, আমরা চিলির আইনদের কথা জানি ইত্যাদি। তো এটার প্রথম দিক হচ্ছে যে এই যে একটা উদাহরণ, এটা কোনো দেশের কোনো অঞ্চলের জন্যই ভালো নয়। কারণ প্রত্যেকটা অঞ্চলেই কিছু দেশ আছে দুর্বল, ছোট কিছু দেশ আছে বৃহৎ এবং শক্তিশালী। তো এই শক্তিশালী দেশগুলো যদি অন্য তার দুর্বল প্রতিবেশী দেশের ক্ষেত্রে এই জাতীয় কাজ করে, তাহলে পরে সারা বিশ্বের গণতন্ত্র তো অবশ্যই, আইনের যে একটা শাসন, আইনের যে একটা কাঠামো, সেটা ভেঙে পড়বে এক। আর দু নম্বর, যুক্তরাষ্ট্র যে কাজটি করেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে, এটা যে শুধু যে তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য তা নয়, এটার পেছনে তার নিজস্ব স্বার্থ আছে এবং সেই স্বার্থটি হচ্ছে ভেনেজুয়েলার তেল। এবং আমরা জানি যে বিশ্বের সবচাইতে বেশি অপরিশোধিত তেলের মজুত হচ্ছে ভেনেজুয়েলায়। এই তেলের প্রতি দৃষ্টি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং সেই তেলটিকে হয়তো এখন যুক্তরাষ্ট্র সেটাকে অধিগ্রহণ করবে, তারপর সেটাকে বিক্রি করবে এবং সেই আয়টা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। তৃতীয়ত, পুরো সংকটটি ঘনীভূত হয়েছে এই কারণে যে একসময় কিন্তু ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটা অত্যন্ত সম্পদশালী, প্রগতিশীল এবং শক্তিশালী অর্থনীতি ছিল। পরবর্তী সময় আমরা দেখেছি যে সেখানে সরকার যেভাবে তার কার্যক্রম চালিয়েছে, যে জাতীয় ব্যবস্থা গ্রহণ করেছে, তার ফলে এই অর্থনীতিতে একটা সময় ধস নেমেছে এবং সেই ধসের কারণে একটা সময় গেছে যখন সত্যিকার অর্থে ভেনেজুয়েলার যারা নাগরিক তারা বুভুক্ষায় ভুগেছে, তারা সীমান্ত অতিক্রম করে কলম্বিয়াতে চলে গেছে এবং তার সূত্র ধরেই একসময় সেখানে লুটতরাজও হয়েছে।
এবং এই যে দুর্বল একটা অর্থনীতি, যেখানে এখনও বলা চলে যে মূল্যস্ফীতি 60% বেশি, এবং যেখানে খাদ্যদ্রব্যাদি পাচ্ছে না, তো এই সুযোগটাকে কিন্তু ভেনিজুয়েলার কোনো কোনো মহল কাজে লাগিয়েছে। এবং আপনি জানেন যে ইদানিং সময় এবছরের শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি নোবেল পুরস্কার পেয়ে সেই নোবেল পুরস্কারকে উৎসর্গ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি। সুতরাং এখন একটা সন্দেহ করা হচ্ছে যে এই পুরো ব্যাপারটিও হয়তো তার মধ্যেও একটা ষড়যন্ত্র তত্ত্ব বার করা হচ্ছে। তো এক কথায় যদি আমি বলি, তাহলে পরে বলবো যে এই জাতীয় একটা ঘটনা যেটা ঘটেছে, সেটা কোনো পক্ষে কোনো মতেই একটা উদাহরণ সৃষ্টি করে না। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে সারা বিশ্বেরই শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আজকে ভেনিজুয়েলা, কালকে আরেকটি দেশ হতে পারে। ছোট ছোট দেশ তো সেখানে অনেকগুলো আছে, কোস্টারিকা আছে, পানামা আছে, তো সেখানে হতে পারে এক। দ্বিতীয়ত, এই উদাহরণটি হয়তো আঞ্চলিক দিক থেকে কোনো কোনো অঞ্চলে কোনো কোনো শক্তিকে উৎসাহিত করতে পারে এই জাতীয় কাজের জন্য। আর তৃতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে আমার মনে হয় যে আজকে বিশ্বে প্রত্যেকটি দেশই তার অর্থনৈতিক স্বার্থকে সংরক্ষণ করতে চায়। ভেনিজুয়েলা তার তেলের সংরক্ষণ করতে চায়, ব্রাজিল হয়তো তার আমাজন যে জঙ্গলটি আছে সেটাকে সংরক্ষণ করতে চায়। এবং আমার মনে হয় যে এই সম্পদগুলো সংরক্ষণ করার জন্যে প্রত্যেকটি দেশের এখন তাদের নিজস্ব কিছু নীতিমালা, নিজস্ব কিছু কার্যক্রম করা দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে মানে খেয়াল রাখা দরকার, যেটার জন্য আমাদের দেশেও প্রযোজ্য, যে অর্থনীতি যদি ভঙ্গুর হয়, অসমতা যদি অত্যন্ত বেড়ে যায়, মেরুকরণ যদি হয়, এবং দিনের পর দিন যদি দেশের জনগণ নানান রকমের বঞ্চনার শিকার হয়, তাহলে সেটার ফল কিন্তু কখনো শুভ হতে পারে না। এবং সেখানে অনেক সময় এমন একটা অস্থিরতা কাজ করবে, এমন একটা অনিশ্চয়তা কাজ করবে, যেটার সুযোগ অন্যান্য বৃহৎ শক্তি যারা আধিপত্যবাদে বিশ্বাস করে, ঔপনিবেশিকতায় বিশ্বাস করে, নতুন ধরনের সাম্রাজ্যবাদে বিশ্বাস করে, তারা এটা সুযোগ নিতে পারে। স্যার যেখানে খুব সুন্দরভাবে শেষ করলেন, আমিও ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশ অডিট করার সুযোগ হয়েছে আমার। আর আমাদেরকে যখন ম্যাক্রো অডিটের জন্য তৈরি করা হয়, তখন আমাদের জন্য মানে অবশ্যই পাঠ্য ছিল আর্জেন্টিনা। স্যার জানেন অর্থনীতির একজন মেধাবী শিক্ষক এবং ছাত্র হিসাবে এবং জাতিসংঘের একজন কর্মকর্তা হিসাবে, যে আর্জেন্টিনাতে কারেন্সি ক্রাইসিস, তারপরে ম্যাক্রো ইকোনমিক ফেইলিউর, এগুলা কেন হলো। আর ইদানিংকালে আপনি জানেন, স্যার তো অবশ্যই জেনে থাকবে, আপনিও জানবেন, যে প্রত্যেকটাই হার্ভার্ড, তারপরে স্ট্যানফোর্ড, কলাম্বিয়া, নিউ ইয়র্ক, কার্নেগি মেলন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এক্সিকিউটিভ এডুকেশনে একটা বাধ্যতামূলক কোর্স চালু করা হয়েছে, জিও পলিটিক্স, যেটা আগে ছিল না। এই মানে ইদানিংকালে 5 বছরে বেশিরভাগ গ্লোবাল মাল্টি ন্যাশনালের সিনিয়র কর্মকর্তাদেরকে জিও পলিটিক্সের কোর্স করতে হচ্ছে এখন। তো সেই ক্ষেত্রে স্যার যেটা সুন্দর বলেন, আমি ওই আলোচনাগুলোতে যাব না, এত সুন্দরভাবে বলেছেন উনি, মন্ত্রমুগ্ধের মতো আমি শুনেছি, যে সমাজে যখন সরকারকে যে কোনো কারণে হোক, সরকারটা যদি মনস্টার হয়ে যায়, দ্বিতীয় হচ্ছে সরকারটা যদি এলিনিয়েটেড হয়ে যায় সাধারণ জনগণ থেকে, সাধারণ জনগণ কিংবা বৃহত্তর জনগোষ্ঠীর অংশ যদি সরকারকে ওন না করে, আপনি বাংলাদেশের উদাহরণ থেকে বুঝতে পারবেন, অন্যান্য অনেক দেশের উদাহরণ আছে স্যার যেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা মেক্সিকো ক্রাইসিস, ব্রাজিলে কিছুটা সমস্যা, ল্যাটিন আমেরিকার বিশেষ করে ক্যারিবিয়ান অঞ্চলের কিছু কিছু দেশের সমস্যা, পানামার কথা স্যার বলেছেন, ওই ক্র্যাকটা কিন্তু প্রথমে আমরা সৃষ্টি করি নিজেদের দেশে থেকে, শাসক গোষ্ঠী, পরে এটা সুযোগ নেয় পাওয়ারফুল দেশগুলো। এটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়। আমার দেশ, প্রত্যেকে বলে না, মানে বেশিরভাগ লোক তো নিজের দেশকে নিজের দেশ মনে করে, মাতৃভূমি মনে করে। শুধু কিছু সংখ্যক লোক শুধু মনে করে যে আমি হয় বৈশ্বিক নাগরিক, কিংবা আমি আমার নিজের ভাগ্যান্বেষণে অন্য দেশে চলে যাব। বাট বেশিরভাগ লোক তো দেশকেই পছন্দ করে। আমরা আমেরিকা তো দেখেছি, এতদিন আমেরিকান হয়ে আছে, মানে ইন্ডিয়ান আমেরিকান, বাংলাদেশি আমেরিকান, চিলিয়ান আমেরিকান, মেক্সিকান, হিস্পানিক আমেরিকান, বাট ওই বোর্ডরুমে আলোচনা হচ্ছে ইউ আর ফ্রম, কেউ কিন্তু বলছে না আই এম ফ্রম আমেরিকা, বলছে আই এম ফ্রম মেক্সিকো,
আই এম ফ্রম প্যারাগুয়ে, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম ইন্ডিয়া। সেইটাকে বলে ওই যে আফগানিস্তানে আমরা পড়েছিলাম কাবিলা আল্লাহ গ্রন্থে যে ইনাস্ত ওয়াতানাম, এই তো আমার জন্মভূমি। সো সেই পার্সপেক্টিভে ক্র্যাকটা কিন্তু আমরা ক্রিয়েট করি, অবশ্যই এটা সমর্থনযোগ্য নয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এখন যে মরলিপনার আমরা নিজস্ব কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, তারপরে রাশিয়া বলেন, চায়না বলেন, তিনটেই তো মোটামুটি অক্ষশক্তি, বাকিরা তো সফটওয়্যার অক্ষশক্তি। ইকোনমিক পাওয়ার ছিল, এখন নাই তেমন একটা, দেখা যাচ্ছে পলিটিক্যাল পাওয়ার ইকোনমিক পাওয়ারকে ইয়ে করছে। স্যার আরেকটা কথা মারাত্মক বলেছেন যে এই উদাহরণটুকু ওই যে ঘোলা পানিতে মাছ শিকারের মতো, অন্যরা না তাড়াতাড়ি শিখে ফেলে, কারণ দুষ্ট জিনিস মানুষ আগে আগে শিখে, কীভাবে জানি শিখে কেউ জানে না, বাচ্চারা থেকে শুরু করে। তো এটা এই কারণে একটা বিশ্ব সমাজের জন্য একটা অত্যন্ত বাজে উদাহরণ হয়ে রইল। আর বিচার ব্যবস্থা আর যে সামগ্রিকভাবে এই সমস্ত নোবেল প্রাইজ, বিশেষ করে শান্তিতে নোবেল প্রাইজ, এটা আগেও পলিটিসাইজ ছিল, কালার ছিল, প্লেগারাইজডের মতো অবস্থায় ছিল, সেই ক্ষেত্রে এটা আরও প্রতিষ্ঠিত হলো। এবং ট্রাম্প কিন্তু মানে হাসতে হাসতে নিষ্ঠুর সত্য কথাগুলো বলে দিচ্ছে। উনি কিন্তু পরের বার গতকালকেই বলেছেন যে ওই মহিলাকে দেখা যাবে না, হ্যাঁ, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে এই ক্র্যাকগুলার মতো ভিন্নতা, তারপরে মানুষকে বেশিরভাগ লোককে ডিপ্রাইভ করা, যেটা আমরা আগেও অর্থনীতির ছাত্র হিসাবে আমরা সবসময় আমাদের ক্লাসের স্যাররাও পড়িয়েছেন যে ইয়েস, কান্ট্রি হ্যাজ গ্রোন, কান্ট্রি হ্যাজ প্রোগ্রেস, হোয়াট ইজ দ্যার ফর মি? সাধারণ জনগণ কিন্তু প্রশ্ন করতেই পারে যে প্রবাসীরা যারা খেতে 48 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায়, এবার 52 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে গেছিল তাপমাত্রায়, তারা কাজ করে মাঠে ময়দানে টাকাটা পাঠাচ্ছে, তারা তো প্রশ্ন করতেই পারে, অ্যাপার্ট ফ্রম ইনসেন্টিভ, আমার টাকাটা তো ঠিকভাবে ব্যবহৃত হলো না, আমি তো আমার আয়টাকে মেইন স্ট্রিমিং করতে পারলাম না, আমি তো কোনো পদ্মা সেতুতে অবদান রাখতে পারলাম না বন্ডে ইনভেস্ট করে, তুমি তো আমাকে শিখাইলে না কীভাবে বন্ডে ইনভেস্ট করতে হয়, তুমি তো আমাকে সঞ্চয়পতি ইনভেস্টমেন্ট শিখাইলে না, তুমি তো প্রবাসীদের জন্য আমি যাতে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে শেয়ার কিনে কিংবা একটা ইট কিনে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বলি আমরা, REIT, আমি একটা ইট কিনলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা ইট কেনার মতো, 10 টাকাতে ইট কিনে মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার একটা অবদান আছে, তুমি তো আমাকে জাতি গঠন প্রক্রিয়ায় আমাকে সহায়তা করলে না, আমাকে খালি করুণা করলে প্রবাসী বাংলাদেশি হিসাবে, আমাকে শুধু 2.5% ইনসেন্টিভ দিলে যদি আমি অফিসিয়াল চ্যানেলে ডলারটা পাঠাই। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু দেশে দেশে উঠবে যদি আমরা অগ্রগতি, উন্নয়ন, প্রগতির ফলকে, সুফলকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে না পারি। এবং এই কারণে এই সমস্ত ক্র্যাকের জন্যই স্যার হয়তো একটু কষ্ট পাবে, ট্রাম্পের মতো লোকেরা সুযোগটা পায়, কারণ ওনারা কিন্তু পাল্টা একটা জনমত গঠন করতে পেরেছে যে মাদুরি ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। উনি কিন্তু পাল্টা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করতে পেরেছে। ওই মহিলা কিন্তু অনেক, এই যে ট্রাম্পকে উৎসর্গ করা, আমি তো নোবেল প্রাইজ যদি আমি পেয়ে থাকি, ইট ইজ সাপোজ টু বি আর্ন। আমাদের টিচাররা আমাদেরকে বলতো, ডিড ইউ আর্ন ইউর ডিগ্রি, ডিড ইউ সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি আর্ন ইউর লাইভলিহুড, ইউর প্রমোশন, ইউর বোনাস, সো ইউ হ্যাভ টু আর্ন দিস, সৎ প্রচেষ্টার মাধ্যমে। তাহলে নোবেল প্রাইজ যদি আমি আর্ন করি উইদাউট সৎ প্রচেষ্টা, তাহলে এগুলোই তো হবে ওই সমস্ত দেশে। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সামনে যেহেতু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার ঘোষণা করবে, যারা ক্ষমতায় যাবে তারা ইশতেহার পরে উল্টে দেখবে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আপনারা আসলে এই ইশতেহারে আপনাদের নিজের জায়গা থেকে কি দেখতে চান? আমি এই যে কোনো মানে দলের ইশতেহারে কতগুলো ন্যূনতম জিনিস দেখতে চাই, কারণ প্রত্যেকটা দলের নিজস্ব একটা বিশ্বাস আছে, তাদের নিজস্ব একটা দর্শন আছে, তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সেগুলো তো প্রতিফলিত হবে। কিন্তু মনে রাখা দরকার যে চূড়ান্ত বিচারে তারা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের জনগণের প্রেক্ষিতে নির্বাচনটা করছেন। অতএব কতগুলো ন্যূনতম জিনিস সেখানে থাকা দরকার। এটাকে আমি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে উচ্চ মার্গের কিছু বিষয় থাকা দরকার, যেমন বহু সময় আমরা দেখেছি যে আমাদের গত 50, 52 বা 55 বছরের ইতিহাসে প্রত্যেকটা দেশের একটা উন্নয়ন দর্শন থাকা দরকার। কেন আমরা উন্নয়ন চাই? আমরা কি উন্নয়ন চাই শুধুমাত্র
ধরা যাক 8% প্রবৃদ্ধির জন্যে? আমরা কি উন্নয়ন চাই শিল্পায়নের জন্যে? আমরা কি উন্নয়ন চাই ভৌত অবকাঠামোর জন্যে? নাকি আমরা উন্নয়ন চাই এই কারণে যে এটা আসলে সাধারণ মানুষের কুশল, তার কণ্ঠস্বরের স্বাধীনতা, তার জীবনযাত্রার মান এটাকে উন্নীত করবে? তো আমার মনে হয় যে প্রত্যেকটা ইশতেহারে খুব বড় আলংকারিক কথা না বলে খুব স্বল্প কথায় সরাসরি বলা যে আমরা এই জন্য উন্নয়ন চাই, সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমি সেই জিনিসটা জানতে চাই। এক। দ্বিতীয়ত, আমরা অনেক সময় মনে করি যে উন্নয়ন ব্যাপারটি বোধহয় শুধুমাত্র অর্থনৈতিক, উন্নয়ন ব্যাপারটি বোধহয় একটা বিমূর্ত একটা ধারণা। আমার মনে হয় যে সব উন্নয়নের পেছনে বা সব উন্নয়নের ক্ষেত্রেই একটা নৈতিক ভিত্তি থাকা দরকার। নৈতিকতাহীন উন্নয়ন আসলে কিছু অগ্রগতি, সেটা কোনো উন্নয়ন নয়। অতএব এই নৈতিক ভিত্তিটার কথা প্রত্যেকটি দল এটাকে স্বীকার করতে হবে, তাদের ইশতেহারে থাকতে হবে। এই নৈতিক ভিত্তি মানে যে কতগুলো নীতি যেগুলো সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে প্রয়োজন, সেগুলোর প্রতিফলন থাকতে হবে। আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম, সহনশীলতার কথা বলেছিলাম, মূল্যবোধের কথা বলেছি, পারস্পরিক যূথবদ্ধতার কথা বলেছি, সেগুলো তো থাকবেই। আরেকটা নৈতিক ভিত্তি বিশেষত রাষ্ট্রের প্রশাসনে, রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজন, সেটা হচ্ছে দৃশ্যমানতা এবং জবাবদিহিতা। সরকার যাই করুন না কেন সেটা খুব দৃশ্যমানভাবে করতে হবে। সরকার জনপ্রিয়তার দৌড়ে আছেন, সেটা আমরা জানি, যে কোনো সরকারই থাকবেন, কিন্তু জনপ্রিয়তার দৌড়ে থাকার জন্যে সেটা যদি মিথ্যার উপরে আশ্রয় করে, সেটা বেশি দূর যায় না এবং বেশিক্ষণ চালানো যায় না। অতএব আমি মনে করি যে একটা দৃশ্যমানতা থাকতে হবে, একটা দায়বদ্ধতা থাকতে হবে, একটা জবাবদিহিতা থাকতে হবে। সেটা শুধু সরকারের উচ্চতম পর্যায়ে নয়, যারা সরকারি কর্মচারী, যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যাদের হাতে আমরা জনগণের স্বার্থ এবং অর্থ দুটোই তুলে দিয়েছি, সেটার ক্ষেত্রে এই ব্যাপারটি থাকতে হবে। তৃতীয়ত, আমার মনে হয় উচ্চ মার্গের কথা যদি আমি বলি, তাহলে পরে সরকার একটা, আমি মনে করি যে দলেরই সরকার হোক না কেন, যাদের ভোটেই সরকার আসুন না কেন, শেষ পর্যন্ত সরকার হচ্ছে সমস্ত মানুষের, পুরো দেশের। তো সেই জায়গায় গিয়ে সেটাকে যদি অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থার মধ্যে সরকার না নিয়ে আসতে পারেন, তাহলে আমি বলবো যে এটা নির্বাচনটা আরও বিভাজন করে ফেলবে মানুষের মধ্যে, জনগণের মধ্যে। উচ্চ মার্গে সেটার প্রয়োজন। এবার প্রায়োগিক দিক থেকে যদি বলি যে প্রায়োগিক দিক থেকে কি কি করা দরকার, আমি মনে করি যে প্রায়োগিক দিক থেকে একেবারে সমস্যাগুলোর মধ্যে না যেয়ে সরকার, যারাই সরকার গঠন করুন না কেন, তারা খুব অল্প সময়ের মধ্যে জাতির সামনে একটা অর্থনৈতিক রূপরেখা দিতে হবে। আগামী 5 বছরে তারা কি করতে চান, এবং সেখানে খুব বড় কথা, আলংকারিক কথা, পৃথিবীতে যত রকমের লক্ষ্য আছে সেগুলো ঢোকানোর প্রয়োজন নেই। আমরা আগামী 5 বছরে এই 5টি বা 10টি কাজ করব। এখন সেই রূপরেখা দেওয়ার পরে প্রত্যেক বছরে আমরা কতটুকু করব, কি করব, সেটা সম্পর্কে অগ্রাধিকারটা আমাদেরকে জানতে হবে। জনগণকে বলতে হবে যে এই বিষয়গুলো আমাদের অগ্রাধিকার। যেমন শিক্ষা আমাদের প্রথম বছরের অগ্রাধিকার, 1 বছরে আমরা শিক্ষার ব্যবস্থাটার খোলনালচে বদলে দেব, এটার একটা সংস্কার আমরা করব। তো সেই রকমের অগ্রাধিকারগুলো সুস্পষ্টভাবে প্রতি বছরের বাজেটে হতে পারে, উন্নয়ন কর্মসূচিতে হতে পারে, সেটাকে প্রতিফলিত করা দরকার। তৃতীয়ত, এটা বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশ, উন্নত দেশ সেটা পালন করে। প্রথম 100 দিনে সরকারের সাফল্য কত, সেটার একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, জনগণকে বোঝানো। কিন্তু আমি চাই যে প্রতি বছরই, বছরের শেষে, অর্থ বছরের শেষেই হোক, কতখানি আমি করতে পেরেছি সরকার হিসেবে, কোথায় আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থতা প্রকাশ করাতে কোনো রকমের লজ্জার কিছু নেই, বরং ব্যর্থতা প্রকাশ করলে সেই সরকারের যে গ্রহণযোগ্যতা সেটা অনেক বেশি বেড়ে যায়। কোথায় আমি ব্যর্থতা হয়েছে, তারপরে আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যর্থতা থেকে আমার উত্তরণের সুযোগটা কি, সেটা আমাকে আলোচনা করতে হবে। তা আমি মনে করি যে এই জাতীয় একটা কাঠামো যারাই সরকার গঠন করুন না কেন তাকে দিতে হবে। এখন এই রূপরেখার মধ্যে কি বিষয়গুলো আসবে, আমি মনে করি যে এখানে 3টে সমস্যা বর্তমানে বা ভবিষ্যতের সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একটাকে আমি বলি প্রবহমান সমস্যা। যেমন আমরা সবাই আলোচনা করছি অর্থনীতিবিদেরা বাইরে, যে দারিদ্র্য এবং অসমতা আমাদের প্রবহমান সমস্যা।
আমরা 20 বছর আগেও দেখেছি, 10 বছর আগেও দেখেছি, এখনও দেখছি। এবং ইদানিং সময় নানান প্রতিবেদনে উঠে এসেছে যে যদিও দারিদ্র্যের হার বেশ কিছুদিন যাবৎ কম ছিল, কিন্তু 2021 সাল পর্যন্ত কিন্তু এটা বেড়ে গেছে। এবং বলা হচ্ছে যে সত্যিকার অর্থে আগামী দিনগুলোতে প্রায় 6 কোটি 20 লক্ষ লোক দারিদ্র্যের ঝুঁকিতে পড়বে। তো এই যে একটা বিরাট সংখ্যক লোক দারিদ্র্যের ঝুঁকিতে পড়বে, তাদের জন্য আমরা কি ব্যবস্থা নেব অর্থনীতির মধ্যে? এক। দ্বিতীয়ত, অসমতার কথা আমরা বলছি, তার জন্য কোনো সূচকের প্রয়োজন নেই, তার জন্য কোনো বলা চলে যে কোনো রকমের তথ্যেরও প্রয়োজন নেই। আপনি ঢাকা শহরে হাঁটলে পরেই বুঝতে পারবেন যে অসমতা কোন পর্যায়ে গেছে। বলা হচ্ছে যে দেশের একেবারে উচ্চতম 10% মানুষের কাছে বাংলাদেশের 58% আয়, এবং দেশের নিচের দিকের 50%, প্রায় অর্ধেক মানুষের কাছে 4% আয়। তো এই যে একটা ব্যবধান, এটা তো শুধু আমি আয়ের পরিপ্রেক্ষিতে বললাম, সুযোগের ক্ষেত্রে, শিক্ষার সুযোগের ক্ষেত্রে, স্বাস্থ্যের সুযোগের ক্ষেত্রে, অন্যান্য সামাজিক সেবায় সুযোগের ক্ষেত্রে যে অসমতা আছে, সেই অসমতাকে সরকারের তার রূপরেখা, যে অর্থনৈতিক রূপরেখা, তার মধ্যে সেখানে নিয়ে আসতে হবে। কর্মনিয়োজনের কথা আমরা ইতিমধ্যেই বলেছি। আর্থিক খাতে, যদিও আমরা বলি যে আর্থিক খাতে অনেক রকমের সংস্কার হয়েছে বা আর্থিক খাতে অনেক পরিবর্তন হয়েছে, আমার চাইতে মামুন অনেক বেশি ভালো বলতে পারবেন, কিন্তু আর্থিক খাতে আমরা দেখেছি যে এখনও তো সেই শৃঙ্খলাটা ফেরত আসেনি। এখনও আর্থিক খাতে যে জাতীয় জবাবদিহিতা, দায়বদ্ধতা, সেটা এখনও আসেনি। এবং আর্থিক খাত, আমি মনে করি যে এখনও সেখানে রক্তক্ষরণ হচ্ছে এবং আর্থিক খাত এখনও ধুঁকছে। এবং যার জন্যে অর্থ পাচার যেটা হয়েছে, সেটা তো হয়েছে দেশের বাইরে। এখন পর্যন্ত আর্থিক খাত একটা শক্ত ভূমির ওপরে কিন্তু দাঁড়াতে পারেনি। তার জন্য বৈদেশিক ঋণের বোঝা আমাদের বেড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। একটা উপাত্ত আমি সবসময় বলি যে বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষ গড়ে 7,500 টাকার বৈদেশিক ঋণ পরিশোধ করে, সুদ পরিশোধ করে, এবং আমাদের প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকার গড়ে 1 লক্ষ টাকার ঋণ রয়েছে। তো এটা তো বাংলাদেশকে ফেরত দিতে হবে। আজকে ভর্তুকির যে ভার বাংলাদেশের, সেটা আপনার বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, সেই ভর্তুকির ভার কি সহনীয় পর্যায়ে আছে? আমরা কি সেটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারছি? তো এই যে সামষ্টিক অর্থনীতিতে অল্প কটি সমস্যার কথা আমি বললাম, আরও সমস্যা আছে, তো সেইগুলোকে যদি আমরা এই রূপরেখার মধ্যে না আনতে পারি, তাহলে পরে কিন্তু আমরা অনেক কথা বলবো, যারা সরকার গঠন করবেন, অনেক আশ্বাস দেব, সেই রকম আশ্বাস আমরা শুনেছি, কিন্তু দিনের শেষে কতটুকু আমরা পেলাম, কতটুকু আমরা করতে পারিনি, মানুষের জীবনে কতটুকু আমরা পরিবর্তন আনতে পেরেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। একজন বিচারিক কর্মকর্তার ভাষায় বলতে হয়, যা কিছু বলার যোগ্য ছিল সব কিছু বলা হয়েছে, স্যার সব বলে ফেলেছেন। আমি 4টা সফটওয়্যার থেকে একটু সরে গিয়ে হার্ডওয়্যারের কথা বলি। আমাকে যে সমস্ত জিনিস পীড়া দিয়েছে গেল 15 মাসে কিংবা তার আগেও অনেক দিন যাবৎ, একটা হচ্ছে চেইন অফ কমান্ডটা ভেঙে যাওয়া, পুরোপুরি ভেঙে গেছে। যে কেউ কাউকে মানে না, ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া, প্রধানমন্ত্রী যেটা নাকি যাওয়ার কথা ইউএনের কাছে চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সুযোগ পেলে, এটাকে ব্যবহার করা নিজস্ব স্বার্থে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমি বাংলাদেশের এ যাবৎকালের স্বাধীনতার পরে যে অর্জন, সে অর্জনগুলোর মধ্যে একটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে একটা শক্তি আসা, মাইক্রো ক্রেডিট কিংবা নারীর উত্থান, এনজিওদের উত্থান, সেইটা বিরাটভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছিল। হাউ ডু ইউ হ্যান্ডেল দিস 50% or 51% প্লাস নারীদেরকে? এক। সেকেন্ড হচ্ছে যে শিক্ষার মানে এত অধোগতি, শুধু মানের অধোগতি না, শিক্ষাকে কেন্দ্র করে এত নষ্টামি শুরু হয়েছিল। শিক্ষক নিয়োগ, শ্রেণীকক্ষে পাঠদান, সিলেবাস, কার বই পড়ানো হবে, সামগ্রিকভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই অধোগতিটার ক্ষেত্রে নিরসনের ক্ষেত্রে আমি কি করব, এটা আমি দেখতে চাই। রাজনৈতিক দলগুলো যদি না বলে, মানে আর নিচে নামতে পারে না। আমরা ক্যাপিটাল মার্কেটে একটা কথা বলতাম যে একদম ফ্লোর লেভেলে চলে গেছে, দিস ইজ দ্য টাইম টু বাই।
তো আমাদের এখন শিক্ষাকে অ্যাড্রেস করা ছাড়া সামগ্রিকভাবে জবাবদিহিতা, শিক্ষার গুণগত মান, শিক্ষক নিয়োগ, শিক্ষকদের প্রমোশন, শিক্ষাক্ষেত্রে গবেষণাকে উৎসাহিতকরণ, সামগ্রিক শিক্ষাটাকে অ্যাড্রেস করা। দ্বিতীয় হচ্ছে একটা সুস্থ জাতি না হলে মানুষ তো কর্মস্পৃহা পাবে না। জনগণ থাকলেই তো হবে না, কর্মস্পৃহা সম্পন্ন জনশক্তি কিনা, সেখানে স্বাস্থ্যকে অ্যাড্রেস করতে হবে। গ্রামীণ স্বাস্থ্য, শহরের স্বাস্থ্য, প্রাইভেট সেক্টরের স্বাস্থ্য, পাবলিক সেক্টরের স্বাস্থ্য, সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। আর স্যার যে দুটা কথা বলেছেন যে সাবসিডির কথা, যে সাবসিডি, আমি সাবসিডিটাকে মনে করি, আমি সাবসিডি কিনা একটা কাজ করার সুযোগ হয়েছে আমার একটা উন্নয়ন সহযোগের সহায়তায়, বদান্যতায়। আমরা সাবসিডি কাকে দিব, কোথায় দিব, ইমিডিয়েটলি এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমাদের স্টাডি বলে সাবসিডিটাকে প্রচণ্ডভাবে মিসহ্যান্ডেল করা হয়েছে গেল 54 বছরে, বিশেষ করে 80-র দশকের পর থেকে যখন সাবসিডি ইকোনমিটা শুরু হলো। সে একইভাবে আমরা যেহেতু প্রণোদনা কাকে দিব, আমরা যদি রাষ্ট্র যদি তার সারপ্লাস টাকা হাঙ্গরি স্টিমে দিতে চায় কিংবা উৎপাদনশীল খাতকে আরও সঞ্জীবিত করার জন্য কাজ করতে চায়, তাহলে প্রণোদনা কাকে দিব, আমি কোন সেক্টরকে দিব? এটা কি নারী উদ্যোক্তাদেরকে দিব, গ্রামীণ মৎস্য চাষিদেরকে দিব, নাকি আমি শহরে পোশাক শিল্পের উদ্যোক্তাদেরকে দিব? এইটা আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, প্রণোদনা কাকে দিব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দুইটা জিনিস এখন একটা মারাত্মকভাবে প্রতিভাত হয়ে উঠেছে সারা পৃথিবীতে। একটা তো হচ্ছে গ্লোবালাইজেশন, আরেকটা হচ্ছে যে প্রযুক্তি। তো এই দুইটা জিনিসকে যেই ক্ষমতায় আসুক না কেন, সে যদি ঠিকভাবে হ্যান্ডেল না করতে পারে, এখন কেউ বলছে এআইয়ের কথা, কেউ বলছে চ্যাট জিপিটির কথা, আমি ওই সমস্ত আলোচনায় গেলাম না। প্রযুক্তি এবং বিশ্বায়ন, যেটা আমরা শুরুতে ভেনিজুয়েলার কথা বলতে গিয়ে স্যার আরও সুন্দরভাবে বলেছেন, এটা কীভাবে হ্যান্ডেল করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিন্তু একটা তরুণ জনগোষ্ঠী, এটা মাদ্রাসা এডুকেটেড হোক, এইটা ইংলিশ স্কুলের এডুকেটেড হোক, আর সরকারি স্কুলের এডুকেটেড হোক, তারা যে একটা চেঞ্জ ড্রাইভার, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন তারা কি, তাদের মধ্যে বেশিরভাগ কি আমেরিকা চলে যাবে, কানাডা চলে যাবে, অস্ট্রেলিয়া চলে যাবে, নাকি দেশে থাকবে? কিন্তু তারা কিন্তু একটা নিজেদেরকে একটা গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলছে। দে আর নট ইউ অ্যান্ড আই। সো ওদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা ওই বেকার ছেলেটা হোক, মাদ্রাসার ছেলেটা এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ছেলেটা হোক, কিংবা মাদ্রাসার ছাত্রীটা হোক, কিংবা একটা গ্র্যাজুয়েট মেয়ে হোক, কিংবা একটা স্টেম মানে প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রের একটা ব্যক্তি হোক, কিংবা চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত একজন ছাত্র কিংবা ছাত্রী হোক, তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, আবার কিন্তু ওই ভেনিজুয়েলার মতো, কিংবা পানামার নরিয়েগার মতো, কিংবা এমনকি ভারতের মতো, এখন বলা হচ্ছে ভারতের সরকার, এত পপুলার সরকার প্রথমবার যখন এসেছিল, তারাও নাকি ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে এই টেকি জনগোষ্ঠীর প্রেক্ষিতে। সো আমাদের দেশেও কিন্তু মানে অদূর ভবিষ্যতেই মানে ইয়াংরা টোটালি এলিনিয়েটেড হয়ে পড়বে আমাদের মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের কাছ থেকে। সেই ক্ষেত্রে মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা ইয়াংদেরকে কীভাবে বুঝবে, ইয়াংদের বিবেচনায় কী ধরনের প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে ওদেরকে হ্যাপি করার জন্য, এবং কীভাবে শাসন ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, কিংবা সমাজ প্রগতি যাত্রাপথ, সেখানে কিভাবে সম্পৃক্ত করবে তার তারুণ্যকে, সেইটা একটা বিরাট টেস্ট হবে। এবং আমি স্যারের ভাষায় দেখতে চাই যে নতুন রাজনৈতিক দলগুলো পুরনো, কিন্তু নেতৃত্ব নতুন, তারা এই তারুণ্য, নারী, প্রযুক্তি, বিশ্বায়নকে অ্যাড্রেস করার জন্য এবং তার বেনিফিটগুলোকে সাধারণ বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কী ধরনের নতুন কথা এবং কর্মপদ্ধতি ঠিক করেন, সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। ডক্টর সেলিম জাহান, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। আমি ওই বিশ্বায়নের সূত্র ধরেই বলতে চাই যে নতুন যে সরকার গঠন করা হবে এই আগামী নির্বাচনের পরে, তারা কিন্তু একটা প্রধান কাজ তাদের হবে যে বর্তমান সময় একটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে তার উত্তরণ, এবং আমরা সবাই গর্বিত হতে চাই যে এই উত্তরণটি ঘটুক, বাংলাদেশ সেই রকমের একটা জায়গায় গিয়ে পৌঁছুক। কিন্তু এই উত্তরণের সঙ্গে সঙ্গে কতগুলো সমস্যার ব্যাপারও আছে।
যেমন আমরা প্রত্যেকেই জানি যে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা বিশ্বের বাণিজ্যে কিছু সুবিধা পেতাম, আমরা অনুদান পেতাম, আমরা কম সুদে ঋণ পেতাম। এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন সেটাকে সামাল দেওয়ার মতো আমাদের প্রস্তুতি আছে কিনা, এবং সেই প্রস্তুতি এখনই থাকতে হবে, এবং সেই প্রস্তুতি সম্পর্কে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারকেই নিতে হবে এবং তার বাস্তবায়নও তাকে করতে হবে। যেমন একটা প্রস্তুতি হতে পারে যে এখন থেকেই হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা আলাপ আলোচনা হতে পারে যে আমরা যে সুবিধাটাকে পেতাম সেটাকে সঙ্গে সঙ্গে বন্ধ না করে আরেকটু প্রলম্বিত করা যায় কিনা, সেটা একটা হতে পারে। আরেকটা প্রস্তুতি হতে পারে যে এই যে যুক্তরাষ্ট্র এক ধরনের শুল্ক আমাদের উপর আরোপ করেছে, সেখানে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকমের আলাপ আলোচনায় গিয়ে এটার একটা বিহিত করতে পারি কিনা, কিংবা বিকল্প কোনো জায়গায় আমরা আমাদের রপ্তানি পাঠাতে পারি কিনা। অতএব আমি মনে করি যে দেশজ যে সমস্যাগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো তো অবশ্যই থাকবে, এবং সেগুলোর সম্পর্কে সরকারকে সচেতন থাকতে হবে, সরকারকে নীতিমালা প্রণয়ন করতে হবে। কিন্তু বৈশ্বিক যে ব্যাপারগুলো যেগুলো এই বিশ্বায়নের যুগে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করবে, বিশেষত তরুণ সমাজ একটি, প্রযুক্তি আরেকটি, এবং এই যে স্বল্পোন্নত দেশ থেকে যে উত্তরণ সেটি আরেকটি, সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে এখন থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলো মাথায় রাখা দরকার। যিনি সরকার গঠন করুন না কেন তাকে কিন্তু এই সমস্যাগুলো প্রথম দিনের কার্যভার গ্রহণের পরপরে কিন্তু এগুলোর সঙ্গে মুখোমুখি হতে হবে। আমি খুবই সংক্ষেপে বলি, সেই ক্ষেত্রে স্যারের কথা সূত্র ধরে বলছি, এই কাজগুলো হ্যান্ডেল করার জন্য একটা শক্তিশালী টিম লাগবে। সুতরাং আমরা তাকিয়ে আছি টেলিকম মন্ত্রী কে হবে, টেলিকম সচিব কে হবে, বাণিজ্য সচিব কে হবে বিশ্বায়নের জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য, কিংবা আমরা একটা হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি করবো কিনা, কিছু কিছু মিনিস্ট্রিকে চেঞ্জ করে দিব কিনা। অনেক দেশে এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়ের উপরে। আমরা কিভাবে ওই সমস্ত প্রবাসী শ্রমিকদেরকে একটা কর্মচাঞ্চল্য মুখর উদ্যোক্তা শ্রেণীতে রূপান্তর করতে পারি কিনা, ফিলিপাইনের মতো কিংবা মালয়েশিয়ার মতো। এই জিনিসগুলো আমাদেরকে এখনই ড্রয়িং বোর্ডে গিয়ে আলোচনা করতে হবে। সো আমি মনে করি দক্ষ টিম, এবং ওই টিমকে সাপোর্ট করার জন্য মানে গবেষক দল থাকা পিছনে, যাতে করে তারা যাতে হেল্পড হয়। তার এককভাবে তো কেউ ইদানিংকালে তো আর গডেস দুর্গা কেউ আসবে না 10 দেশ চালাবে, তার সাঙ্গপাঙ্গ লাগবে যারা চিন্তা করতে হবে। এবং সেই ক্ষেত্রে ওই শ্রীকান্ত আচার্যের গানের মতো বলতে হবে, পথের সাথীকে চিনে নিও বন্ধু। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর সেলিম জাহান, অসংখ্য ধন্যবাদ আলোচনা দেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা বলছিলেন যে কোনো দেশে যদি অর্থনীতি ভঙ্গুর হয়, সেখানে যদি অসমতা বাড়ে বা বৈষম্য বাড়ে, মেরুকরণ বাড়ে এবং জনগণ যদি বঞ্চিত হয়, তাহলে সেই সমাজ এবং রাষ্ট্র আসলে টেকসই হয় না। নির্বাচনকে সামনে রেখে কী ধরনের চ্যালেঞ্জ? দুজনই একমত যে সহিংসতার যে সংখ্যা সেটা কাটছে না, বিভাজন, মেরুকরণ এগুলো বাড়ছে, সহনশীলতার অভাব পরিলক্ষিত হচ্ছে, এবং সব মিলিয়ে দুজনে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র চান, এবং সেটা নিশ্চিত করবার জন্যে নানা রকমের পরামর্শ দিয়েছেন। দুটো বিষয়ের উপরে খুবই জোর দিয়েছেন। একটা হচ্ছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা, এবং আরেকটা হচ্ছে যে নারীর অগ্রযাত্রাটাকে যেন ধারাবাহিক থাকে এবং টেকসই হয়। আমরা আশা করব যে এবং ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, নির্বাচনের আগে তাদের কী ধরনের অঙ্গীকার করা দরকার, কতটুকু করা দরকার, নির্বাচিত হলে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন 100 দিন, তারপরে প্রথম বছর, সেই সব নানা পরামর্শ দিয়েছেন। আমরা আশা করি যে যাদের জন্য দেওয়া পরামর্শ তারা এগুলোকে বিবেচনার মধ্যে রাখবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।